রাফি গল্প করতে করতে ঘুমিয়ে গেল। আমারও চোখটা লেগে আসছিল। ঠিক এমন সময় আমার কানে একটি নুপুরের আওয়াজ আসলো। মনে হচ্ছে ঘরের মধ্যে কেউ একজন হাঁটছে। আমি উঠে বসলাম। দেখলাম একটি নারী মাথায় ঘোমটা দিয়ে আমাদের দিকে ভিতরের ঘরে এপাশ থেকে ওপাশ হেঁটে বেড়াচ্ছে। তার পায়ে এই নুপুরের আওয়াজ হচ্ছে। আমি রাফিকে ডেকে বললাম, রাফি, এই রাফি, উঠ। প্রতিদিনের মতো আজকেও অফিসে বসে আগের কেসগুলোর ফাইল রিভিউ করছিলাম। এমন সময় হঠাৎ করেই ফোন আসলো। রে দোস্ত, কি করছিস? তেমন কিছু না, অফিসের টুকটাক কাজ করছিলাম। তুই বল, তোর কি খবর? এতদিন পর মনে পড়লো। আরে দোস্ত, আর বলিস না, ভীষণ ব্যস্ততার মধ্যে ছিলাম, তাই তোর খবরটা নেওয়া হয়নি। তবে একটা সুখবর আছে। কি সুখবর? কমলপুর গ্রামে একটি বাংলো কিনেছি। বাংলোটা অনেক পুরনো, তবে বেশ সুন্দর। আর কমলপুর গ্রামটাও নাকি ভারী সুন্দর। খুব অল্প দামেই পেয়ে গেছি। এ তো ভারী সুসংবাদ। তা কবে কিনলি? এই তো সপ্তাহখানেক হলো। আমি ভাবলাম তোকে নিয়ে ওইখানে কিছুদিন থেকে আসবো। চল আমার নতুন বাড়ি থেকে ঘুরে আসি, তোরও ছুটি কাটানো হয়ে যাবে। দোস্ত, তুই প্লিজ না করিস না। কিন্তু ভাই, আমার অফিসের তো অনেক কাজ, ছুটি পাবো কিনা সেটাও তো বলতে পারছি না। তবে চেষ্টা করব। আমি অত কিছু জানি না, তুই যেভাবেই হোক 4-5 দিনের একটা ছুটি নিবি। আর জিনিসপত্র রেডি করে নে। কালকে বিকালের মধ্যে আমরা রওনা দেবো, ঠিক আছে? আচ্ছা বলে ফোনটা রেখে দিলাম। রাফি আমার ছোটবেলার বন্ধু। ওর আবদার কখনো আমি না করিনি। কি আর করার, ওর জোরাজোরিতে অফিসে বলে 4-5 দিনের ছুটি নিয়েও নিলাম। আর জিনিসপত্র গুছিয়ে নিলাম। রাফি নিচে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ব্যাগপত্র গুছিয়ে গাড়িতে যেয়ে বসলাম। তুই মেয়েদের মতো এত দেরি করিস? রেডিওতে এত সময় লাগে কেন? কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। দুইজন দুষ্টুমি মজা করতে করতে কমলপুর গ্রামে পৌঁছে গেলাম। গ্রামে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। চারিদিকে অন্ধকারও হয়ে গেছে। রাস্তাটা কোথায় রাফি ঠাউর করতে পারছে না। গ্রামে কেন জানি না সন্ধ্যার পর আধার নেমে আসে। রাফি গাড়ি থামিয়ে একজন লোককে জিজ্ঞাসা করলো, এই যে যা শুনছেন, এখানে বাংলো বাড়িটা কোথায়? আপনারা ওই অবয়া বাংলো বাড়িতে যাইতেছেন কেন? ওই বাড়িটা ভালো না। আরে চাচা, বাড়িটা আমি নিজে কিনেছি, ওইখানে আমি কিছুদিন থাকবো। আর আপনি অপয়া বলছেন কেন? রাস্তাটা কোথায় সেটা বলুন। ওই বাড়িটা আপনি কিনেছেন? আপনি জানেন ওই বাড়িতে কি থাকে? ওই বাড়ি একটা অভিশপ্ত বাড়ি, একটা অভিশপ্ত রুম আছে ওই বাড়িতে। ওই বাড়িতে যেই থাকে তার না কোনো ক্ষতি হয়। আপনি ওই বাড়ি কেন কিনেছেন? ওই বাড়িতে আপনি যান না বাবু। আপনি এত কথা না বলে ঠিকানাটা বলুন। সোজা 2 মিনিট চেয়ে তারপর ডানে যাবেন, তারপর দেখতে পাবেন ওই অপয় বাংলোটা। আপনার মরণের যখন শখ হইছে তো যান, পরে আবার কইেন না যে আমরা আপনাকে কিছু জানাইনি। রাফি রিক্সাওয়ালার কথায় পাত্তা না দিয়ে গাড়ি চালাতে শুরু করলো। আমি ওকে জিজ্ঞাসা করলাম, রিক্সাওয়ালা এমন কথা বললো কেন রে? আরে গ্রামের মানুষ কত রকম কথাই না বলে। যে আমাকে বাড়ি বিক্রি করেছে সে আমাকে বলেছিল যে মানুষ বানোয়াট কিছু কথা গ্রামের মধ্যে বলে থাকে, কিছু বানোয়াট কথা ছড়িয়েওছে যাতে বাড়িটার দাম কমে যায়। দেখ
তুই অত চিন্তা করিস না। আর তুই কি ভূত প্রেতে বিশ্বাস করিস নাকি? ওসব কথাই যে এত বার্তা দিচ্ছিস, কিচ্ছু হবে না, মানুষের যত কাল্পনিক কাহিনী। আরে না না। রাফিকে কিছু বুঝতে না দিলেও কেন জানি না আমার লোকটির কথা বিশ্বাস হচ্ছিল। আমরা বাড়িতে পৌঁছে গেলাম। মস্ত বড় একটা বাড়ি দেখে মনে হচ্ছে কোন একটা জমিদার বাড়ি। বাড়ির ভিতরে গাড়িটি নিয়ে আসতেই একজন চৌকিদার হারিকেন হাতে নিয়ে আসলো। বাবু, আপনারা চইলাইছেন, আপনি গোলইকাই অপেক্ষা করতে দিলাম। হ্যাঁ চলেন, অনেক ক্লান্ত লাগছে। চৌকিদার আমাকে আর রাফিকে নিয়ে বাড়ির ভিতরে চলে গেল। বাড়িটি বেশ বড়, ভিতরে অনেক সুন্দর। বাড়িতে অনেকগুলোই রুম আছে। বাড়িতে এক সারিতে দুতলায় অনেকগুলো রুম আছে। একটা জিনিস আমার অবাক লাগলো, প্রত্যেকটা রুমে এই রুম নম্বর দেওয়া, যেমন 001, 002, 003, কিন্তু একটা রুমে তালা মারা, রুম নম্বর 004। রাফি চৌকিদারকে জিজ্ঞাসা করলো, আচ্ছা আচ্ছা, রুমটা তালা ঝুলিয়ে দিয়েছেন কেন? এ রুমটা পরিষ্কার করেননি নাকি? সব রুমই তো পরিষ্কার করেছেন। বাবু সাহেব, ওই ঘরটা ভালো না, আপনারা বাকি ঘরগুলোতে থাকবেন, আর ওই ঘরটা পরিষ্কার করাও নেই। রাফি চৌকিদারের কথায় রেগে গিয়ে বলল, আরে এইসব কুসংস্কারের কথা বাদ দিন তো, তালাটা খুলুন আর রুমটা পরিষ্কার করে দিন, আমি রুমটা দেখব। রাফির কথায় চৌকিদার কথা বাড়ালো না, তবে তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে ভারী ভয় পাচ্ছে। সে তালাটা খুলে ঘরে ঢুকতেই আমরা দেখলাম, কই, ঘরটাকে দেখে তো মনে হচ্ছে না ঘরটা অনেক দিন ধরে পড়ে আছে। দেখে তো মনে হচ্ছে এ ঘরে কেউ থাকে। সুন্দর একটি মিষ্টি ঘ্রাণও আসছে নাকে। আমরা আজকে এই ঘরে ঘুমাবো, আপনি যান। চৌকিদার রাফির কথা শুনে চলে গেল। আমি রাফিকে বললাম, তুই এমন করলি কেন, এমন ব্যবহার করলি কেন? আরে দোষ, গ্রামের মানুষ একটু কুসংস্কারই বেশি হয়। দেখছিস তো রুমটা কত পরিষ্কার, আর সুন্দর মিষ্টি ঘ্রাণও আসছে ঘর থেকে। নিশ্চয়ই চৌকিদার এই ঘরে আগে থাকতো, এজন্যই আমাদেরকে থাকতে দিতে চাচ্ছিল না। রাফি গল্প করতে করতে ঘুমিয়ে গেল। আমারও চোখটা লেগে আসছিল। ঠিক এমন সময় আমার কানে একটি নুপুরের আওয়াজ আসলো। মনে হচ্ছে ঘরের মধ্যে কেউ একজন হাঁটছে। আমি উঠে বসলাম। দেখলাম একটি নারী মাথায় ঘোমটা দিয়ে আমাদের দিকে ভিতরের ঘরে এপাশ থেকে ওপাশ হেঁটে বেড়াচ্ছে। তার পায়ে এই নুপুরের আওয়াজ হচ্ছে। আমি রাফিকে ডেকে বললাম, রাফি, এই রাফি, উঠ। আমার কথায় উঠে বসলো। আমার মতো মেয়েটিকে দেখে ভয় পেয়ে গেল। জিজ্ঞাসা করলো, কে 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 আপনি? মেয়েটি মাথা থেকে ওড়নাটা সরালো। এ কি, এ তো কোনো মানুষ নয়, এটা একটা কঙ্কাল, একটা নারীর কঙ্কাল। রাফি আর আমি কঙ্কাল দেখে ভয়ে বিছানা ছেড়ে দাঁড়িয়ে পড়লাম। কঙ্কালটি অট্ট হাসি দিয়ে বলল,
আমি কে? আমাকে প্রশ্ন করছিস তোরা? কে তুই? আমার রুমে আসার সাহস কিভাবে পেলি তোরা? তোরা জানিস না, এই রুমে যে একবার ঢুকে সে আর বেঁচে ফিরতে পারে না। আজকে তোদের দুজনকে আমি মেরে ফেলবো। রাফি ভয়ে কাঁপছে আত্মাটির কথা শুনে। আমি আত্মাটিকে বললাম, আপনি কে? আমাদেরকে কেনই বা মারবেন? আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি। আমি পুরুষদের ঘৃণা করি। এই ঘরে যে পুরুষই ঢুকুক না কেন তাকে আমি মেরে ফেলি। কিন্তু কেন? আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি। আপনি কেন পুরুষদেরকে ঘৃণা করেন? পুরুষরা কখনো ভালো হয় না। তারা মেয়েদের মন নিয়ে খেলে, তারপর তাদেরকে মেরে ফেলে। এই বাড়ির জমিদার আমাকে মেরে ফেলেছিল নিষ্ঠুরভাবে। আমি তো তার কোনো ক্ষতি করিনি, তাহলে আমাকে কেন মারলো? আমার একটাই অপরাধ ছিল, আমি সুন্দরী ছিলাম, তাই জমিদারের চোখে আমাকে ভালো লাগে। জমিদার যখন আপনাকে পছন্দ করেই ছিল, তাহলে আপনাকে কেন মারলো? আপনার এই অবস্থা হলো কেন? আমি জমিদারের কথায় রাজি হইনি। আমি অন্য একজনকে ভালোবাসতাম, কিন্তু সে আমাকে ধোঁকা দিয়ে জমিদারের কাছে কিছু টাকা লোভে বিক্রি করে দিয়ে যায়। জমিদার এই ঘরের দিনের পর দিন আমার উপরে নির্মম অত্যাচার করে তারপরে একদিন আমাকে মেরে এখানে কবর দিয়ে দেয়। আমার আত্মা এখন অতৃপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে, তাই আমি সব পুরুষদের ঘৃণা করি। আমি জমিদারকে এবং এই বাড়িতে যত মানুষ ছিল সবাইকে এক এক করে মেরে ফেলেছি। তারপর থেকে এই বাসায় যেই আসে তাদেরকেও আমি মেরে ফেলি। আজকে তোদের পালা। চোখের সামনে নিজের মৃত্যুকে দেখে ভয় আমার আত্মা কাঁপছিল। আমি সেটা তাকে বুঝতে না দিয়ে বললাম, আপনি আমাদেরকে ছেড়ে দিন, আমরা কখনো কারো কোনো ক্ষতি করিনি। আমরা আপনাকে মুক্তি দিব, আপনার লাশ বের করে সঠিক নিয়মে কবর দিব। আপনি কষ্টের জীবন থেকে মুক্তি পাবেন। দয়া করে আমাদেরকে মারবেন না। সত্যি করে বলছিস? তোরা যদি আমার লাশকে দাফন করিস, সঠিক নিয়মে আমাকে মুক্তি দিস, তাহলে আমি তোদের কোনো ক্ষতি করব না। আমার লাশ এই ঘরের খাটের নিচের মাটি খুঁড়ে পুঁতে রেখেছিল। কঙ্কালটিকে নিয়ে চৌকিদারকে বলে কিছু মানুষ সঠিক নিয়মে দাফন করে দিলাম। আস্তে আস্তে কঙ্কালটি একটি ধন্যবাদ জানিয়ে গায়েব হয়ে গেল।